আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তার বর গল্পের 6 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলো নিশাত। সে বিছানায় ঘুমালে রায়ান কোথায় ঘুমিয়েছিল? কাল তার এত ঘুম পেয়েছিল যে রাতের কথা ঠিক মতো স্মরণে নেই। সেই দুপুরে খেয়েছিল কাল, তারপর আর পেটে কিছু পড়েনি। ক্ষুধায় পেটের ভেতর ডেকে উঠল। নিশাত বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিল। রায়ানকে রুমের কোথাও দেখতে পেল না, হয়তো সকালে ওয়ার্কআউটে বেরিয়েছে। নিশাত ক্ষুধার তীব্রতা বেশি করে অনুভব করতেই নিচে নেমে এলো। নিচে কাউকে দেখতে না পেয়ে সরাসরি কিচেনে ঢুকলো। রিমি নেওয়াজ আর সাথী নেওয়াজ কিচেনে উপস্থিত। দুইটা কাজের মেয়ে তাদের সাথে কাজে হাত বুলিয়ে দিচ্ছে। নিশাত রিমি নেওয়াজের পাশে দাঁড়িয়ে ডেকে উঠল, আমু শুনছেন? প্রথমত ডাক শ্রবণ হতেই পিছু করে নিশাতের পানে তাকিয়ে পড়ল। বলো, কিছু প্রয়োজন তোমার? নিশাতের সামান্য লজ্জা লাগলো, তবে খিদের তাড়নায় সেই লজ্জাকে পাশ মারিয়ে বলে উঠল, আমার খুব খিদে পেয়েছে, খাওয়ার কিছু আছে? কথাটা শুনতেই পাশ থেকে সাথী বেগম কটাক্ষ সুরে বলে উঠল, তা বলেন শেহজাদি, সকাল সকাল আপনার কি খেতে ইচ্ছে হচ্ছে? আমি আপনাকে তৈরি করে দিচ্ছি। কথাটায় কটাক্ষের আবহ বুঝতে পেরেও নিশা তার দিকে ফিরে আবদার জুড়ে দিল, ঠিক আছে চাচি, আপনি আমার জন্য দুটো ডিমের অমলেট আর দুটো সাদা রুটি তৈরি করে দিন, আমার এতেই হবে। সাথী বেগমের মুখটা দেখার মতো হলো। এ মেয়ের যেন অন্যরূপ দেখছেন তিনি। কটাক্ষের পরিবর্তে এই মেয়ে হাসি মুখে এমন আবদার জুড়ে দেবে তা তিনি কল্পনাতেও আনেননি। সাথী বেগম আর কাজের মহিলা দুটো আড়ালে হালকা হাসত। তখনই কিচেনের দরজার কাছে ভেসে এলো রায়ানের কণ্ঠস্বর, আম্মু, আমার জন্য একটা কাপ কফি বানিয়ে পাঠিয়ে দিও। নিশাদ ঘুরে তাকালো সেদিকে। লোকটা ঘেমে নিয়ে আছে, নিশ্চয়ই ওয়ার্কআউট করেই ফিরেছে। রায়ান কথা শেষ করেই চলে গেল। শাশুড়িকে কফির পানি বসাতে দেখে নিশাদ হাতে হাতে জিনিস এগিয়ে দিয়ে সাহায্য করলো। কফি তৈরি হতেই কফির কাপটা নিশাদের হাতে দিয়ে বলল, আমি অমলেট আর রুটি তৈরি করেছি, তুমি ততক্ষণে এটা রায়ানকে দিয়ে এসো। নিশাদ বলতে চাইলো, আপনার ছেলে আমার হাতের কফি খায় না। আবার ভাবলো তাদের বাড়িতে তার হাতের বানানো চা খেয়েছিল, তাহলে এখন তো শুধু নিয়ে যাচ্ছে। আজ খেলেও খেতে পারে, আজ না খেলে আর কখনো নিয়ে যাবে না। নিজের মতো ভাবনার শেষে কফির কাপটা হাতে নিল। কিচেন থেকে বেরিয়ে যেতে যেতে উচ্চ স্বরে বলে উঠল, আমি আর চাচি শাশুড়ির হাতের রান্না খেতে চাই আম্মু। তিনি কত শখ করে বলেছেন আমাকে রেঁধে খাওয়াবেন, আমি না খেলে তো তিনি কষ্ট পাবেন। সাথী নেওয়া সেদিকে কটমট করে তাকালো। কত বড় ফাজিল মেয়ে ভাবা যায়, তাকে নিয়ে ঠাট্টা করছে, সাহস কত বড়। নিশাত রুমে ঢুকে রায়ানকে কোথাও দেখতে পেল না। ভাবলো এই ফাঁকে কফি রেখে চলে যাবে। তখনই রায়ান ওয়াশরুমের দরজা খুলে বের হলো। রায়ানকে দেখতে পেয়েই নিশাত দ্রুত বলে উঠল, আম্মু আপনার জন্য কফি নিয়ে আসতে বলো, তাই এনেছি। খেতে না চাইলে বলুন, আমি ফেরত দিয়ে দিচ্ছি। রায়ান নিশাতকে পাশ কাটিয়ে কাবারের দিকে এগিয়ে গিয়ে গম্ভীর স্বরে আওড়ালো, কফি রেখে যাও। কফির কাপটা টেবিলের ওপর রেখে দিল। ঠোঁটের কোণে হালকা হাসির দেখা মিলল। আজ আর তার আনা কফি খেতে রাজি হয়েছে দেখে। কিন্তু কিছু একটা মনে পড়তেই নিশাত হঠাৎ জিজ্ঞেস করো, আপনি কাল কোথায় ঘুমিয়েছিলেন? লাইব্রেরি রুমের সোফায়। এত সংক্ষিপ্ত উত্তর পেয়ে মুখ বাঁকালো নিশাত। গোমরা লোকটার সাথে আর কোথাও কোনো কথা না বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে ছুটে এলো কিচেনে। ক্ষুধায় তার পেট চোচো করছে। নিশাত ফিরতেই সাথী বেগম অমলেটের একটা প্লেট ধরিয়ে দিয়ে রুষ্ট কণ্ঠে বলল, নাও তোমার অমলেট, আমি বানিয়েছে, এখন গেলো ভালো করে। নিশাত হাসি মুখে তা গ্রহণ করল। নিশাতকে হাসতে দেখে সাথী বেগম আরো রুষ্ট হলো। নিশাত শাশুড়ি থেকে গরম গরম রুটি নিয়ে কিচেনে দাঁড়িয়ে সবার সামনে খেতে শুরু করে দিল। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে নেওয়াজ বাড়ির প্রত্যেকটা সদস্য। নিশাত তখন খেয়েছে বিধায় এখন শাশুড়িদের সাথে মিলে সবাইকে খাবার সার্ভ করছে। রিমি নেওয়াজ এতে বাধা দেয়নি। আস্তে আস্তে মেয়েটির সবকিছুতে মানিয়ে নেওয়া প্রয়োজন। অর্থিত খেতে আসতেই শুরু করেছে ভাবির হাতের রান্নার প্রশংসা। এটা সেটা বলে মাতিয়ে রেখেছে খাবার টেবিলটাকে। অর্থির কথা শুনে আয়ান আফসোস নিয়ে বলে উঠল, ইস, আমি মিস করে গেলাম ভাবির হাতের রান্না। আয়ানকে অসহায় ফেস বানাতে দেখে অর্থি বিশ্বজয়ের হাসি দিল। আরহান সাহেব গর্ব নিয়ে বলল, কিন্তু আমি মিস করিনি। গ্রামে যাওয়ার পর একবার আমাকেও রান্না করে খাইয়েছিল। আয়মান সাহেব মাঝখান থেকে নিশাতের উদ্দেশ্যে বলে উঠল, তাহলে আমরা কেন বাকি থাকবো? আমাদেরও জলদি একদিন রান্না করে খাইও তো আম্মা। আমাদেরও তো জানা দরকার বাড়ির বড় বউর হাতের রান্নার স্বাদটা ঠিক কেমন। নিশাত এত প্রশংসায় একটু লজ্জা পেল। মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলল, আপনারা সবাই একটু বেশি বেশি বলছেন। ওই টুকটাক একটু রান্না জানি আর কি, সবকিছুও রাখতে জানি না। এসব ব্যাপারে রিমি বেগমের মধ্যে কোনো ভাবান্তর দেখা না গেলেও সাথী বেগম নির্লিপ্ত চিত্তে খেতে থাকা রায়ানের উদ্দেশ্যে রসাত্মক স্বরে জিজ্ঞেস করো, কিরে রায়ান, সবাই এত প্রশংসা করছে, তা তুই বলি না তো তোর বউয়ের হাতের রান্নার স্বাদ কেমন? রায়ানের ভাবগতি ঠাহর করা গেল না। নিচের দিকে তাকিয়ে খেতে খেতেই নির্লিপ্ত স্বরে আওড়ানো, খেয়েছি যখন তার মানে ভালোই ছিল। নিশাত ছোট ছোট আঁখিতে তাকালো রায়ানের দিকে। সাধে কি আর তেরারও বলে? সরাসরি বললেই হয় খাবারগুলো ভালো লেগেছিল।
আর দেখো, স্বরে কোনো রসকস নেই, যেন কেউ জোর করিয়ে কথাটা বলিয়েছে। গোমরামুখ একটা। নিশাতাম্য, তোমার ভর্তির সমস্ত কার্যক্রম আমি সম্পূর্ণ করে এসেছি। 2 দিন বাদে ক্লাস শুরু হবে। এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, বুঝেছ? শ্বশুরের হঠাৎ বলা কথা শুনতেই বিস্ময়কর দৃষ্টিতে তাকালো নিশাত। তার ভর্তি হয়ে গেছে, তার মানে সে এখন থেকে একজন মেডিকেল স্টুডেন্ট। তার স্বপ্নে শুরু হয়ে গেছে। মনটা পুলকিত হলে ভাব নেই। কৃতজ্ঞতা জানিয়ে হাসি মুখে বলে উঠল, ধন্যবাদ আব্বু। ধন্যবাদ দিচ্ছ কেন? বাবা হয়ে মেয়ের জন্য এটুকু তো করতেই হতো। আর তোমার যা প্রয়োজন রায়ানকে বলবে, ও এনে দেবে। না দিলে আমাকে বলবে, কেমন? নিশাত সম্মতিতে মাথা নাড়ল। আয়ান খায়ানের ফাঁকে নিশাতকে উদ্দেশ্য করে বলল, ভাবি, ডাক্তার হওয়া কিন্তু এত সহজ নয়। শুরু থেকেই কঠোর পরিশ্রম করতে হবে। কখনো কোনো সাহায্য লাগলে আমাকে নির্বিঘ্নে বলবে, কেমন? আমি সবসময় ফ্রি তোমার জন্য। আচ্ছা। রায়ানের খাওয়া শেষ। হাত মুছে রায়ানের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আর চোখে একবার নিশাতের পানে তাকালো। কাউকে কিছু না বলে দ্রুত পায়ে বেরিয়ে যেতে নিলে পেছন থেকে আরহান সাহেব ডেকে উঠল, রায়ান শোনো। রায়ান পিছু ফিরে বাবার দিকে প্রশ্নাত্মক চোখে তাকাতেই আরহান সাহেব পুনরায় বলল, কাল তো ছুটির দিন। তোমার বন্ধুদের ইনভাইটেশন দাও লাঞ্চ অথবা ডিনারের জন্য। বিশেষ করে আবিদকে বলবে এজন্য আমার সাথে দেখা করে। রায়ানের কপালে দুটো ভাঁজের সৃষ্টি হলো। গম্ভীর স্বরে জানতে চাইল, ওই পাগলের সাথে তোমার কি দরকার? দরকারটা আমি আর সেই পাগলই বুঝে নেব, তুমি শুধু তাকে আসতে বলে দিও। বাবার তেরা উত্তর শুনে আর কোনো কথা বাড়ালো না রায়ান। পেছনে ঘুরে গটগট পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। গাড়ি থেকে নেমে মেডিকেলে প্রবেশ করতেই কোথা থেকে আবিদ দৌড়ে এসে থামলো রায়ানের সামনে। আবিদকে দেখে ভ্রুকুটি করে চাইল রায়ান। বিরক্তির সহিত বলল, তোদের প্রবলেমটা কি বলতো? সবসময় তো দৌড়াস কেন? আবিদ একটু ভাবুক হয়ে প্রশ্ন করলো, আমি ছাড়া আর কে দৌড়ে দৌড়ে চলে রে? ভুল মানুষের সামনে ভুল কিছু বলে ফেলেছে বুঝতে পেরে গলা খাকারি দিয়ে গমগমের সুর তুলে বললাম, কেউ না, সামনে থেকে সর। আবিদ সামনে থেকে সরে রায়ানের পাশাপাশি চলতে শুরু করলো। যেতে যেতে প্রশ্ন করলো, এত জলদি শ্বশুর বাড়ি থেকে ফিরে এলি? তা কেমন কাটলো শ্বশুর বাড়িতে? শুনে আফসোস করে কি করবি? নিজে একটা বিয়ে কর, তারপর শ্বশুর বাড়ি গিয়ে অভিজ্ঞতা অর্জন করে দেখ কেমন লাগে। কথা বলতে বলতে দুজন রায়ানের কেবিনে প্রবেশ করলো। রায়ানের তেরা কথা পরিবর্তে আবিদ ভাব দেখে বলল, সেটা তুই না বলেও আমি বিয়ে করব, কিন্তু তোর অভিজ্ঞতা জানতে চাইছি, বল না। রায়ান কোনো প্রত্যুত্তর করবে তার আগে মুস্কান কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে অস্থির হয়ে বলল, এই রায়ান, তোর কি হয়েছে বলতো? আমার ফোন কেন ধরছিস না? আর কোথায় ছিলি তুই 2 দিন? ঠিক আছিস তুই? মুস্কান উদ্গ্রীব হয়ে রায়ানের সামনে দাঁড়ালো। রায়ানের কপালে হাত ছোঁয়াতে চাইল, কিন্তু রায়ান মাথাটা পিছিয়ে নেওয়াতে আর সক্ষম হলো না। রায়ান সামনে থেকে সরে চেয়ারে বসে উত্তর করল, ঠিক আছে, আমি আর ব্যস্ত ছিলাম তাই ফোন ধরতে পারিনি। এত ব্যস্ত ছিলি যে একটা রিপ্লাইও করার সময় পাসনি। তীক্ষ্ণ রাগী স্বরে বলে উঠল কথাটা মুস্কান। এমনিতেই তার ফোন আর মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না 2 দিন ধরে, তার উপর এখন আবার আবিদের সামনে তাকে ইগনোর করলো, এটাই তার রাগের কারণ। রায়ান ছোট এক শব্দে উত্তর করল, হ্যাঁ। মুস্কান ভেতরে ভেতরে রেগে ফেটে পড়ল, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে হাসি মুখে বলে উঠল, আচ্ছা মেনে নিলাম তুই ব্যস্ত ছিলি, তা তুই আমাকে কি যেন বলতে চেয়েছিলি? তা তো আর বললি না, এখন বল। আবিদ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। মুস্কানের বলা কথাটা শুনতেই রায়ানের কাছে গিয়ে নিচু হয়ে ফিসফিস করে বলল, এখনই সময় বিয়ের কথাটা বলে দে। রায়ানের মধ্যে কোনো ব্যস্ততা দেখা গেল না। ধীরে সুস্থে কিছু একটা ভাবলো, পরক্ষণেই হঠাৎ বলে উঠল, আমার বিয়ে হয়ে গেছে। রুমের ভেতর যেন একটা বাজ পড়ল। আকস্মিক কথায় মুস্কান আশ্চর্য হয়ে তাকালো। তার পা দুটি যেন টরে উঠল। বুঝতে পারেনি এমন করে ধীর স্বরে উচ্চারণ করলো, মানে? আবিদ খ্যাক খ্যাক করে আওড়ালো, মানে আবার কি? বাংলা ভাষায় সহজ করে বলেছে, বুঝতে পারিসনি? এই রায়ান, ওকে তেলুগু ভাষায় বুঝিয়ে বলতো। এমন সিরিয়াস মুহূর্তে আবিদের এমন কথায় অন্য কেউ হলে হয়তো হেসে দিত, কিন্তু রায়ানকে পুরোপুরি স্বাভাবিক লাগলো। মুস্কান খেয়ে ফেলা চোখে তাকালো আবিদের দিকে। রায়ান আবারও নির্লিপ্ত স্বরে আওড়ালো, অন্য এক মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তাও ঠিক 6 দিন আগে। বলে উঠে দাঁড়ালো রায়ান। ক্লাসে যেতে হবে, একটু এগিয়ে আসতেই মুস্কান ছড়ো দুটো নয়ন দূরে দাঁড়ালো রায়ানের সামনে। ভেজা স্বরে জিজ্ঞেস করো, এটা তুই কি করে করতে পারিস রায়ান? আমার কথা কিভাবে ভুলে গেলি? বল না, কিভাবে করি এমনটা? প্রত্যুত্তরে রায়ানের ভাবলেশীন ভাগ্য ভেসে এলো। যেভাবে অন্যরা করে ঠিক সেভাবে। যদি না জেনে থাকিস কিভাবে করে, তাহলে তুইও একটা বিয়ে করে দেখে নে বিয়ে কিভাবে হয়। মুস্কান এমন ভাবলেশীন কথায় রাগে ফুঁসে উঠল। 2 হাতে রায়ানের জামার গলাটা আঁকড়ে ধরে আক্রোশপূর্ণ স্বরে বলল, মজা করছিস তুই আমার সাথে? তুই কি করে অন্য মেয়েকে বিয়ে করলি? তোর বিয়ে তো আমার সাথে হওয়ার কথা ছিল, তাহলে অন্য মেয়েকে কি করে বিয়ে করতে পারিস? তুই আমাকে কথা দিয়েছিলি আমাকে বিয়ে করবি, কিভাবে পারি এমনটা আমার সাথে করতে?
মুস্কানের বলা কথাগুলি চুপচাপ শুনে এক হাতের সাহায্যে তার জামার গলার ধরা মুস্কানের হাত দুটি ছাড়িয়ে নিল। শান্ত স্বরে বলল, তোকে বিয়ে করবো এমন কোনো কথা তোকে দিয়েছিলাম বলে আমার মনে পড়ছে না। যাই হোক, আবির তোকে পুরো ঘটনা বুঝিয়ে বলবে। আমাকে ক্লাসে যেতে হবে। মুস্কান পুনরায় রাগত স্বরে বলল, হয়তো আমাকে কথা দিসনি, কিন্তু কখনো আমাকে ইগনোরও করিসনি, তাহলে আমি কেন হ্যাঁই বা ভাববো, তাই না? তাহলে কেন করি অন্য কাউকে বিয়ে, বল? মুস্কানকে এত চিৎকার করতে দেখে রায়ানের রাগ হলো। দু আঙুলের সাহায্যে কপালে হালকা স্লাইড করলো। মেজাজ ঠিক রেখে মুস্কানকে বোঝানোর স্বরে বলল, এটা একটা হাসপাতাল, সো এখানে কোনো সিন ক্রিয়েট করিস না। আমরা এই বিষয়ে অন্যত্র কথা বলবো, ওকে? এখন আসছি। বলেই চলে গেল রায়ান। শুধু যেতে যেতে আবিদকে উদ্দেশ্য করে বলে গেল, সন্ধ্যায় সবাইকে মিট করতে বলিস। মুস্কান সেখানে একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার কষ্ট আর তার এত নির্লিপ্ততায় রাগে দুঃখে মুস্কান কেঁদে উঠল। আবিদ এক পাশে দাঁড়িয়ে মুস্কানের দিকে অসহায় চোখে তাকালো। যতই হোক মুস্কান তার বন্ধু। আবিদের খারাপ লাগলো মুস্কানকে কাঁদতে দেখে, কিন্তু আর কি বা করার আছে। আবিদ শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। যা হয় তা বোধহয় ভালোর জন্যই হয়। মুস্কানের সাথে এটা বোধহয় ভাবারই ছিল। হাতির ঝিলে খোলা আকাশের নিচে বসে আছে চার বন্ধু, রায়ান, আবিদ, আকাশ আর প্রান্ত। রাত এখন প্রায় 10টা। চার বন্ধু হাতে অল টাইম চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত। এরা চারজনই প্রতিষ্ঠিত, আর প্রান্ত ব্যতীত তিনজনই উচ্চ মধ্যবিত্ত পরিবারের। তবুও এদের স্কুল লাইফ থেকে অভ্যাসে যেখানেই আড্ডা দিক না কেন, একটা সস্তা চায়ের দোকান থেকে চা কিনে এনে আড্ডা দিতে দিতে তার স্বাদ আস্বাদন করা। চারজনই হাই স্কুলের ফ্রেন্ড। কলেজ শেষে রায়ান আর আবিদ ডাক্তারি পেশাকে বেছে নিয়ে মেডিকেলে ভর্তি হলেও প্রান্ত আর আশিক পাবলিক ভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে। সময়ের সাথে সাথে সবাই আলাদা হলেও মাঝে মধ্যেই এমন আড্ডা দিতে ভোলেনি। রায়ান ডাক্তারি পাশ করে বিদেশ থেকে পিএইচডি করে আসার পরেও এই অভ্যাস অপরিবর্তিত আছে। অভ্যাসটা যেন কেউ চেঞ্জ করতে পারেনি, আর না তো নিজেদের বন্ধুত্ব নষ্ট করতে দিয়েছে। এদের কলেজ লাইফের আরও দুটো বন্ধু, মুস্কান আর নিধি। মুস্কানও ডাক্তার, তবে নিধি একজন শিক্ষিকা। এদের সবার মাঝে নিধি আর আকাশের বিয়ে হয়েছে অনেক আগে। আকাশের একটা বাচ্চাও আছে। রায়ান একটু আগে হাসপাতাল থেকে আসতে পেরেছে। মিনিট 20 হবে, সবাই আড্ডায় মশগুল হয়েছে। সবাই টুকটাক কথা বলেও রায়ানের দৃষ্টি তার থেকে অনেক দূরে অবস্থিত চন্দ্রের পানে। দৃষ্টি সেদিকে থাকলেও বন্ধুদের সব কথাই তার কর্ণগোচর হচ্ছে। আবিদ চা পান করতে করতে সবার উদ্দেশ্যে বলে উঠল, জানিস আজ মুস্কানকে রায়ান বিয়ের খবরটা বলে দিয়েছে। বেচারি কান্না করছিল, আমার ভীষণ খারাপ লাগছিল বলে মুখটাকে একটু দুঃখী বানিয়ে নিল। রায়ান মুস্কানকে বিয়ের কথা জানিয়েছে, এটা শুনে সবাই যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে মুস্কানকে কাঁদতে দেখে। আবিদের খারাপ লেগেছে শুনে। সবাই আশ্চর্য হয়ে তাকালো আবিদের দিকে। এমন তাকানোতে আবিদ ভাবাচাকা খেয়ে গেল। বোকা হেসে বলে উঠল, কি এভাবে আমার দিকে দেখছিস কেন? চেহারা বেড়েছে আমার? প্রেম করবি? শোন, প্রান্তবাদী তোদের দুটোরই বউ আছে, তাই নজর ঠিক কর। প্রান্তের বিষয় আলাদা, ও নজর দিতেই পারে। আবিদের কথায় বিরক্ত হয়ে তার থেকে চোখ সরিয়ে আবারও আকাশের দিকে তাকালো রায়ান। প্রান্ত রাগ দেখে বলল, আমার কথা আলাদা কেন? তুই গিয়ে নাকি শালা, নাকি আমাকে গিয়ে মনে করছিস? আবিদ কাঁধ নাচিয়ে ভাব দেখে বলল, আমি কেন গিয়ে হব? তবে তোকে নিয়ে বিশ্বাস নেই। বুড়ো হয়ে গেলি তবু একটা মেয়ে পটাতে পারি না। কিছু হয় না তোর ধারা। তা তুমি কয়টা বাল ছিঁড়েছ শুনি? প্রান্ত আর আবিদের তর্ক বিতর্ক থামাতে আকাশ বাধা দিয়ে বলল, তোদের আজাইরা আলাপ বাঁধে ভাই। আমি ছাড়া এখানে একটাও কাজের না। শুধু বিয়ে নয়, আমার একটা বাচ্চাও আছে, তাই আমাকে দেখে শেখ কিছু। একটু থেমে আবিদের উদ্দেশ্যে বলল, তবে তুই যে মুস্কানকে কাঁদতে দেখে কষ্ট পেয়েছিস, এটা মেলা আশ্চর্যের বিষয় ভাই। আবির একটু বিরক্তি নিয়ে বলল, ধুর ভাই, যতই হোক ও আমাদের বন্ধু, একটু খারাপ তো লাগতেই পারে। একটু হলেও আমার খারাপ লেগেছিল, সত্যি বলছি। আগে কখনো হয়নি তো, তাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যাই হোক, সব খুলে বলতো কি করেছিল রায়ান মুস্কানকে। আবিদ সব পাই টু পাই বলল দুজনকে। শোনার পর দুজনকেই চিন্তিত দেখালো একটু। প্রান্ত চিন্তিত স্বরে বলল, মেয়েটা যা পাগল, আবার উল্টোপাল্টা কিছু করে না বসে, ভয় হচ্ছে। আকাশ রায়ানের দিকে ফিরে বলে উঠল, ওই তুই ওদিকে তাকিয়ে কি দেখছিস? আমাদের দিকে ফোকাস কর। রায়ান কথা মতো ওদের দিকে ফিরে বসতেই আকাশ পুনরায় জিজ্ঞেস করলো, তুই এতদিন এই ভয়ে মুস্কানের সাথে ছিলি, তাই না যে ও ভুল কিছু করে না বসে? রায়ানের শান্ত স্বরে ভেসে এলো, সবকিছু জেনে বুঝে প্রশ্ন করা বোকামি। মুস্কানকে নিয়ে চিন্তা করিস না, আপাতত নিজের কোনো ক্ষতি করবে না, আই এম শিওর। সবাই শান্ত হয়ে গেল। রায়ান পুনরায় বলে উঠল, আবু তোদের নিমন্ত্রণ জানিয়েছে। কাল দুপুর বা রাতে যখন আসতে পারবি জানিয়ে দিস, আর তুই ভাবিকে সাথে নিয়ে আসিস। শেষ কথাটা আকাশের উদ্দেশ্যে বলে থামলো রায়ান। একটু বিরতি নিয়ে আবিদের দিকে ফিরে শাসিয়ে বলল, আর বিশেষ করে তোর সাথে নাকি আব্বুর দরকার আছে, দেখা করতেই বলেছে। যদিও গেস করতে পারছি তোকে আব্বুর কেন দরকার। আগে থেকে বলে রাখি, যদি আব্বুর কথা শুনে আমার পিছু লেগেছিস তো তোর খবর আছে, মাইন্ডেড। আবিদ ভয় পাওয়ার ভান করে বলে উঠল, ওরে বাবা, ভয় পেয়ে গেলাম তো।
এভাবে হুমকি দিস না ভাই, আমি একটা নাদান বাচ্চা ভয়ে হিস্যু করে দিতে পারি। আকাশ আর প্রান্ত হেসে উঠলেও রায়ান বিরক্ত হয়ে কঠোর চাহনি দিল। আবির পুনরায় ভাব দেখিয়ে তেজ নিয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই ভাই, না তো তোর চাহনিকে ভয় পাই আর না তো তোর হুমকিকে। আমি আঙ্কেলের সাথে আছি, যা করার করিস তুই। আঙ্কেল আমাকে ঠিক বাঁচিয়ে নেবে আমি জানি। রায়ান আর এই পাগলের সাথে তর্ক জড়ালো না। চার বন্ধু পুনরায় আড্ডায় মশগুল হলো। বাকি দিন হাসি আড্ডায় ভরিয়ে তুললেও রায়ান টুকটাক কথা বলল। সময় যে কখন পার হয়ে গেল বুঝলই না তারা। রাত এখন 11টা পেরিয়েছে। রায়ান মাত্রই বাসায় ফেরল। লিভিং রুমে এসে ডাইনিং এর দিকে চোখ দিতেই দেখলো তার আব্বু বসে আছে, পাশে তার মা। রায়ান সেদিকে হেঁটে গেল। একটু আগে তার বাবা ফোন করে জানতে চেয়েছিল সে কখন বাড়ি ফিরবে। সে বলেছিল প্রায় চলে এসেছে, তাই হয়তো তার জন্য অপেক্ষা করছে। ছেলেকে ডাইনিং এর কাছে দেখে চোখ তুলে তাকালো আরহান সাহেব। স্ত্রীর উদ্দেশ্যে বলল, খাবার দাও আমাদের দুজনে। রিমি নেওয়া ছেলে আর স্বামীর জন্য খাবার নিয়ে এলেন। বাকি সবার খাওয়া শেষ, কিন্তু তার স্বামীও বাড়ি ফিরেছে একটু আগে। ফ্রেশ হয়ে এসে ছেলের জন্য অপেক্ষায় ছিল। রায়ান বেসিন থেকে হাত পরিষ্কার করে খেতে বসলো। খাওয়া প্রায় অর্ধেকের পথে তখন আরহান বাবু ছেলের উদ্দেশ্যে বলল, তোমার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট ঠিক করেছি আমি। রায়ান ঘ্রোশ মুখে তুলে স্বাভাবিকভাবেই বলল, আমি তো অ্যাসিস্ট্যান্ট আছেই, তাহলে অন্য কেউ কেন? হ্যাঁ আছে, আর সে থাকছেও। তবে আমি অন্য কাউকে ঠিক করেছি যে 24 ঘন্টা তোমার সাথে থেকে কাজে হেল্প করবে তোমাকে, আর বিনিময়ে তোমার থেকে সে কিছু শিখবে। রায়ানের কপালে দুটো ভাঁজে দেখা দিল। খাওয়া স্থগিত রেখে বাবার দিকে তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করো, মানে কি বলতে চাইছ? আরহান সাহেব ছেলের থেকে চোখ লুকিয়ে ইতি উতি করে বলে উঠল, আমি নিষাদকে 24 ঘন্টার জন্য তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঠিক করেছি, যাতে মেয়েটা এখন থেকেই সব কাজ শিখে নিতে পারে আর একদিন তোমার থেকেও ভালো ডক্টর হতে পারে। রায়ান বাবার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। ক্লান্ত শরীর, তার উপর মাথার ভেতর চলছে হাজারো টেনশনের ঘন ঘটা। এর মাঝে বাবার এমন একটা সিদ্ধান্ত শ্রবণ হতেই সব রাগ এসে যেন জড়ো হলো রায়ানের শরীরে। সে খাবার রেখে উঠে দাঁড়ালো। ক্রোধে তার শরীর যেন জ্বলছে। চোখের অবস্থা এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রায়ান চিৎকার করে বলে উঠল, সবকিছুর একটা লিমিট থাকে আব্বু। আমাকে না জানিয়ে সব সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না। আমি কোনো বাচ্চা নই যে তুমি আমার হয়ে সব সিদ্ধান্ত নিয়ে তা আমার ওপর চাপিয়ে দেবে। তুমি এবার লিমিট ক্রস করে ফেলেছ। কথা শেষ করে বড় বড় পা ফেলে বেসিনের দিকে এগিয়ে গেল। হাত ধুই উপরে উঠে গেল থাই থাই রেপেগে। সেদিক পানে বিস্মিত হয়ে তাকিয়ে রইল আরহান আর রিমি নেওয়াজ। গম্ভীর স্বরে কথা বললেও এই প্রথম বোধহয় রেগে গিয়ে এত জোরে চিৎকার করে কথা বলো তাদের ছেলেটা। বিয়ে করতে বলায়ও তো এত রাগ করেনি, তাহলে এখন কি এমন হলো? রিমি বেগম ছেলের যাওয়ার পানে থেকে চোখ হটিয়ে ছেলের আধ খাওয়া প্লেটটার দিকে তাকালো। স্বামীর ওপর রাগ দেখিয়ে বলল, বলেছিলাম এত তাড়াহুড়ো করো না, ছেলেকে একটু সময় দাও। খুশি হয়েছ তো? না জানি ওই ছোট মেয়েটাকে এখন আমার ছেলের রাগের কবলে পড়তে হয়। আরহান বাবু কঠমুঠিয়ে তাকালো স্ত্রীর মুখপানে। তেরা স্বরে উত্তর করল, তাড়াহুড়ো করেছি, বেশ করেছি। শুধু সময় নিলেই হয় না, কাছাকাছিও থাকতে হয়। আর তোমার ছেলেটা হয়েছে তো পুরো তোমার মতো গম্ভীর বেরসিক একটা। বলে তিনিও চলে গেলেন রাগ দেখিয়ে। রিমি বেগম সেখানেই বোকা বনে দাঁড়িয়ে রইল। তিনি গম্ভীর বেরসিক, এটাও শোনার বাকি ছিল বুঝি? রায়ান দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখলো নিশাদ বিছানায় উপর হয়ে শুয়ে বই পড়ছে। রায়ান নিজের মতো ভেবেই নিল নিশাদ আজ আবার পারমিশন ছাড়া তার লাইব্রেরি থেকে বই এনেছে। এটা খুব বেশি অপরাধে না হলেও তার রাগী মস্তকে মনে হলো এটা বিশাল অপরাধ। রাগ যেন রায়ানকে সত্তাকে পুরোপুরি আয়ত্তে নিয়ে নিয়েছে। বাবার প্রতি রাগ, অন্য রাগগুলো মেয়েটাকে দেখেই যেন আরো বেড়ে গেল। রায়ানের ক্রোধের বশবর্তী হয়ে নিশাতের দিকে এগিয়ে গেল। নিশাদকে কিছু বলার সুযোগ না দিয়েই তার হাত থেকে বইটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। নিশাদ অবাক হওয়ারও সময় পেল না। তার আগেই নিশাদের হাত টেনে এক ঝটকায় বিছানা থেকে তুলে টানতে টানতে দরজার দিকে নিয়ে গেল। প্রচন্ড আক্রোশে ফেটে পড়ে চিৎকার করে আওড়ালো, বের হও এই রুম থেকে। আজ থেকে এই রুমে তোমার কোনো জায়গা নেই। আমার মানে তো নয়, কোথাও জায়গা নেই তোমার। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের রাতুল ব্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।